10 বছর পর জেল থেকে বের হয়ে আজ বাড়িতে পা রাখলাম। সেই 16 বছর বয়সে আপন দুলাভাইকে খুন করার অপরাধে জেলে গিয়েছিলাম। বাড়ির সামনে আসতে একদম অবাক হয়ে গেছি। পুরো বাড়িটায় সাজানো আছে বিভিন্ন রকমের বাতি আর ফুল দিয়ে। গেট সাজানো দেখে বুঝলাম বড় কোনো অনুষ্ঠান আছে। কিন্তু কিসের অনুষ্ঠান? আপু তো 2 দিন আগে আমার সাথে দেখা করেছিল। তাহলে সেদিন কেন বলে নাই আমাকে এই কথা? ভিতরে যাব কি না ভেবেছিলাম। গেটের সামনে দাঁড়িয়ে তখন পিছন থেকে কেউ একজন আমাকে ধাক্কা দিল। কি মশাই, কি চাই এখানে? 15-16 বছরের একটা যুবক ছেলে উম, বলল কথাটা। আমি, আজ এখানে কিসের অনুষ্ঠান? ছেলে, আমার ছোট খালামণি নিহার বিয়ে। ছেলেটার মুখে এমন কথা, একটা নিউজ শুনে আমি অবাক হয়ে গেলাম। ছেলে, তা আপনি কে আর এখানে কি চান? আমি, আমাকে তুমি চিনবে না, তোমার খালামণিকে গিয়ে বলো তার কলিজা আজ ছাড়া পেয়েছে। ছেলে, মানে কি? আমি যা বলছি তাই করো। ছেলে, আম্মু আম্মু নানা ভাই বলে চিৎকার করতে করতে বাড়ির ভিতরে গেল। মিনিট খানেক পর পরিবারের সবাই এখানে হাজির, শুধু ছেলেটার খালামণি ছাড়া। বাড়ির কর্তা মানে আমার বাবা রায়হান সাহেব আমাকে দেখতে রেগে উঠে বললেন, এখানে কি চাই? আমি, তোমাদের দেখতে এসেছি বাবা। বাবা, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমি, আমি এই পরিবার সন্তান। এই পরিবারের সন্তান আজ থেকে 10 বছর আগে মারা গেছে। আম্মুর মুখে এত বড় একটা কথা শুনে আমার চোখের বাঁধ যেন আর মানছেই না। আমি, তোমাদের সবার মনে আমার জন্য এখনো অনেক রাগ জমে আছে। রাগ তার উপর করা যায় যে বেঁচে আছে। মরা মানুষের উপর আবার কিসের রাগ? কথাটা বলেন আমার বড় আপু নীলা। আব্বু, আপনি এখন এখান থেকে যেতে পারেন। বরযাত্রী আসার সময় হয়েছে। ওরা এখানে আপনার মতো খুনিকে দেখলে বিয়ে ভেঙে দিবে। আমি, জি অবশ্যই চলে যাব। তার আগে আমি আমার কলিজার টুকরোর সাথে একবার দেখা করতে চাই। আম্মু, কার সাথে? আমি, নিহার সাথে দেখা করতে চাই। নীলাপু, সে এখন দেখা করতে পারবে না আব্বু। আপনি এখান থেকে ভালোই ভালো যাবেন কিনা আমি লোক ডাকবো? আমি, ডাকতে হবে না, আমি নিজেই চলে যাব। বলে চোখের জল মুছতে মুছতে বাড়ি থেকে বের হতে লাগলাম। বাড়ির গেট পেরিয়ে যেতেই নিহা আসলো সেখানে। নিহা, আম্মু কে আসছিল? আম্মু, জানি না কে আসছিল। লুকিয়ে চোখের জলটা মুছে বললেন, নিয়ে কে আসছিল আপু? নীলা। শুনলি না আম্মু কি বললো? আমরা কেউ জানি না কে আসছিল। নিয়া সবাইকে জিজ্ঞাসা করলো, কেউ উত্তর দিল না। তখন শেষমেশ নীলা আপুর ছেলে অনিককে জিজ্ঞাসা করলো, অনিক, কথা শুনে বুঝতে পারলাম সে যেই হোক না কেন এই বাড়ির কোনো সদস্য। নিহা, তাকে কি কিছু বলেছিল? অনিক, প্রথমে আমি যখন ওকে গেটের সামনে দেখি তখন বলেছিলাম তোমাকে গিয়ে বলতে তোমার কলিজা আজ জেল থেকে ছাড়া পেয়েছে। নিহার চোখের জল টলমল করে আর মুখে হালকা হাসি নিয়ে ছোট করে বলল, ভাই অনেক। আম্মু, নানা ভাই, নানু ভাই সবাই মিলে তাকে তাড়িয়ে দিল কেন? নিহা, সে কোন দিকে গেছে? অনেক, ওই তো একটু আগে ডান দিকে গেল। অনেকের কথা শেষ হতে নিয়ে এক দৌড়ে গেটের কাছে চলে যায়। তখন পেছন থেকে আব্বু ডাক দিল, এখানে কি করছো? বরযাত্রী আসার সময় হয়েছে। নিহা, ভাইকে তোমরা তাড়িয়ে দিলে কেন? চোখের টলমলে পানি নিয়ে অভিমানী সুরে কথাটা বলল। আব্বু, কে ভাই? কার ভাই? তুমি জানো না তোমার ভাই আজ থেকে 10 বছর আগে মারা গেছে? নিয়া, হুম, মারা গেছে তোমাদের জন্য, কিন্তু আমার জন্য আমার ভাই এখনও বেঁচে আছে। নিহার মুখে এমন কথা শুনে আব্বু তার কাছে এসে তাকে কষে একটা চড় বসিয়ে দিয়ে বলল, বেশ তর্ক শিখে গেছিস, চুপচাপ রুমে গিয়ে রেডি হ, একটু পরে বরযাত্রী আসবে। নিহা, আমি কবুল বলার সময় আমার ভাই আমার সামনে না থাকলে কবুলের 10 সেকেন্ড পর আমি বিষ খাবো, আর এখন আমি জানি না তোমরা কিভাবে আমার ভাইকে আমার কাছে নিয়ে আসবে। বলে গা ফুলিয়ে চলে যায়। নিয়ে সেখান থেকে সোজা নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এদিকে আমি হাঁটছিলাম নতুন কোনো ঠিকানা উদ্দেশ্য। ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে শহরের মধ্যবিন্দুতে একটা বেঞ্চে এসে বসলাম। তখন কয়েকটা গাড়ি এসে আমার সামনে থামালো। দেখে মনে হচ্ছে এটা কোনো বিয়ে বাড়ি যাবে হয়তো, কিন্তু এখানে এসে থামলো কেন? তখন দেখতে একটা গাড়ির টায়ার পাংচার হয়েছে, সেই গাড়িটা নষ্ট হয়েছে, সেটাকে রেখে সব গাড়ি চলে গেল। ড্রাইভার টায়ার চেঞ্জ করছিল, খুব গরমও ছিল, তাই গাড়িতে থাকা সবাই বের হয়ে গেছে। প্রায় 10 থেকে 12 জন, তাদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি। আমি একসাথে এতগুলো মেয়ে দেখে সেখান থেকে উঠে গেলাম। ফুটপাতে আরও মানুষজন হাঁটছিল। সবার ভিড়ে কাটিয়ে যাওয়ার সময় অনিচ্ছা সত্ত্বেও একটা মেয়ের বুকের সাথে আমার হাতটা লেগে গেল। আমি, সরি সরি, মেয়েটা বেয়াদবের বাচ্চা। আমি, গালি দিলেন কেন?
মেয়েটা, লুচ্চামি করতেছস, তার উপর বড় কথা, দাঁড়া দেখাচ্ছি মজা, বলে চিৎকার চেঁচামেচি করছে। মেয়েটা সেখানে অনেকগুলো মানুষের ভিড় জড়ো করলো। মেয়ে, এদের লুচ্চামির জন্য আজ মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। আমি আমি দেখি নাই, সরি বললাম তো। মেয়ে, প্রথমে ইচ্ছা করে আমার সাথে লুচ্চামি করছো, আর এখন আপনাদের দেখে সরি বলতেছে। আপনারাই বলেন কি করা যায়। তখন ভিড়ের মধ্যে থেকে এক লোক বলে উঠলো, মার শালা বদমাইশ বেটাকে। লোকটার কথা শুনতেই আমার কথা কানে না গিয়ে ঝাঁপিয়ে পড়লো আমার উপর। কারো ঘুষি কারো লাথি খেয়ে পড়ে রইলাম মাটিতে। সবাই মিলে আমাকে গণধোলাই দিল প্রায় 10 মিনিট। আমাকে আধমরা বানিয়ে সবাই চলে গেল। রক্তাক্ত অবস্থায় পড়ে রইলাম আমি মাঝ রাস্তায়। এদিকে মেয়েটার গাড়ি ঠিক হতেই সে চলে যায়। যতক্ষণ জ্ঞান ছিল আমি দেখলাম একটা বিশাল ট্রাক খুব দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে আসছে। শরীরে একটু শক্তি নেই। সেখান থেকে মনে হচ্ছিল আমার সমস্ত শরীর রক্ত করে ধরে ফেলেছে মৃত্যুর ফেরস্তায়। কিন্তু সময়ের জন্য মনে করতে লাগলাম আমার অতীতের কলিজার সাথে কাটানো দিনগুলোর কথা বড্ড বেশি মনে পড়ছিল। ফ্ল্যাশব্যাক। আম্মু, বাড়িটা মাথায় তুলে নিবি না? কি তোরা দুজন মিলে? আমি, কোথায় আর তুলে নিলাম? বাড়ির বাড়ির জায়গায় আছে। আচ্ছা, আমার পরিবার আর আমার পরিচয়টায় একটু দিয়ে আসি চলেন। আমার বড় বোনের নাম নীলা, আর তার নাম অনুসারে আমার নাম রাখা হয় নিহান। আর আমার নাম অনুসারে আমার কলিজাটার নাম রাখা হয় নিহা। নীলা আপু আমার থেকে 8-10 বছরের বড়। এদিকে আমি আর নিহা যমজ। কেউ কারো ছোট বা বড় নয়। সে কখনো আমাকে ভাই বলে, আবার কখনো নাম ধরে ডাকে। আমিও কখনো তাকে আপু, আবার কখনো নাম ধরে ডাকি। কিন্তু যতদিন জেলে ছিলাম ততদিন তাকে কলিজা বলে ডেকেছি। আমরা দুটি ভাই বোনের সব দুঃখের ইতিহাস একমাত্র ওই জেলের চার দেওয়াল আর লোহার শিকলগুলো জানে। অনেক কথা হলো, এখন ফিরি কল্পনা ও অতীতে। আমি, এ আপু, আজ স্কুলে যাবি না? নিহা, না ভাই, যাবো না। আমি, কেন? তোকে বলবো না। তাহলে তোর কোন জামাইকে বলবি পেতনি? নিহা, ওই টিকটিকির নাতি কি বললি? আমি, যা শুনলা তাই বললাম। নিহা, গেদুনির জামাই। আমি, বাদুড়ের বউ। নিহা, কুত্তা। আমি, এই তোরা কি শুরু করলি? নিহা, দেখো আম্মু, তোমার ছেলে আমাকে কী সব বলছে। আম্মু, আমি জানি না বাপু, তুই আর তোর আব্বুর কাছে বলিস। উনি এখনই অফিসে যাওয়ার জন্য বের হবেন। আম্মুর কথা শেষ হতে না হতে ব্যাগ হাতে নিয়ে আব্বু বের হলেন। নিহা আব্বুকে বলার আগে আমি বলে উঠলাম, আমি, দেখছো আব্বু, সামনের মাসে পরীক্ষা, তোমার মেয়ে এখন স্কুল ফাঁকি দিচ্ছে। নিহা, আম্মু, তোমার ছেলেকে সাবধান করে দাও। আমি, বাবা, ভালো কথাটা বলতে হুমকি? এই পেতনিটা আমার বোন হলো কেমনে আম্মু? নিয়া, কুত্তা, তোরে আজ আমি খাইছি। একটু আস্তে করে বললো যাতে আব্বু শুনতে না পায়। আমাদের এসব কাণ্ড দেখে আব্বু বলে উঠল, নিহান, তুই নাস্তা করে স্কুলে চলে যা। নিহার যাবে না। আমি, কিন্তু কেন? আম্মু, সকাল থেকে ওর খুব জ্বর। আমি, কি? আমাকে আগে বলে নাই কেন? বলে নিহার গালে আর কপালে হাত দিলাম। এমা, এ তো দেখছি জ্বরে গা পুড়ে যাচ্ছে। ওষুধ খেয়েছিস কি? নিয়া, বাসায় ওষুধ ফুরিয়ে গেছে, আব্বু অফিস থেকে আসার সময় নিয়ে আসবে। আমি, আম্মু, সেই রাতে ফিরবে, এতক্ষণ ওষুধ না খেয়ে তুই থাকবি কী করে? এদিকে আব্বুকে নাস্তা টেবিলে নাস্তা দিয়ে আম্মু হাসছিল আর বলছিল, ওই তো একটু আগে দুজনে ঝগড়া, কি তুমুল ঝগড়া হচ্ছিল। নিহার জ্বরের কথা শুনতে সব শেষ। আব্বু, তোদের ভাই বোনের ভালোবাসা দেখলে মাঝে মাঝে আমার নিজেরও হিংসা লাগে। আম্মু, তোমার আবার হিংসা লাগবে কেন? আব্বু, যে ভালোবাসা পাওয়ার কথা ছিল আমার দুজনের, সেটা তাদের নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে আম্মু। দূর, কী যে বলো না, দেখবে ওরা আমাদেরও ভালোবাসা বাড়বে। আমি, বোন, তোর ওষুধের নামটা বল, আমি বাজার থেকে নিয়ে আসবো। নিয়া, তোর ক্লাসে লেট হয়ে যাবে তো। আরে দূর, বাদ দে ক্লাস, তুই ওষুধের নাম বল। 1 মিনিট, আমি লিখে দিচ্ছি। নিহা ওষুধের নামগুলো লিখে দেয় আর সাথে 100 টাকার একটা নোট দিল। তুই টাকা কই পেলি? চিন্তা করিস না, এগুলো তোর পকেটের টাকা। মানে? সময় আসলে বলবো মানেটা কি। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, এখন আসি। তাড়াতাড়ি আসবি কিন্তু। বোনের রুম থেকে বেরিয়ে দেখে আব্বু চলে গেছে। আম্মুকে বললাম, এখন আর আমি নাস্তা করতে পারবো না। টিফিন রেডি করতে 5 মিনিট পরে এসে নিয়ে যাব আমি। বলে বাজারের উদ্দেশ্যে বের হলাম। সেখানে গিয়ে বোনের ওষুধ কিনলাম। বোনের 100 টাকা, অথচ ওষুধের দাম হলো 150 টাকা। আমার কাছে 50 টাকা ছিল টিফিনের জন্য, সেটা দিলে নেহার ওষুধ কিনলাম। ওষুধ বাসায় কিনে 10টা 50 মিনিটে ক্লাসে পৌঁছালাম। 20 মিনিট লেট, তাই ক্লাস টিচারের কাছে শুনতে হলো 200টা লেকচার।
এই প্রথম লেট করেছি, তাই মারিনি। স্কুল থেকে আসার পর ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নিয়ে চার্জ দেখে তো আমি একদম অবাক। সেই সকাল 9টায় চার্জে দিয়েছি, এখন বিকাল 4টা, ফোনের চার্জ হয়েছে মাত্র 3 থেকে 5%। ফোনটা গরম হয়ে আছে, তার মানে কেউ সারাদিন এটা ইউজ করছে। কে আর হতে পারে? পেতনিটা। এক দৌড়ে চলে গেলাম নেহার রুমে। কি হয়েছে? তোর জামাইয়ের মাথা। তুই আমার ফোনে কি করছিলি সারাদিন? কই কিছু না তো। আমার ফোন গরম হয়ে আছে তুই সারাদিন ইউজ করছিলিস বলে। আমার বইয়ে গেছে তোর ভাঙাচোরা ফোন হাতে নেওয়ার। আমার ফোন ভাঙাচোরা? দাঁড়া দেখাচ্ছি কার ফোন ভাঙা। বলে বোনের ফোনটা হাতে নিয়ে হাতটা জানালার বাইরে নিলাম আমি। এখান থেকে ফেলে দিলে দেখা যাবে কার ফোন ভাঙা আর কার ফোন ভালা। এই না না ভাই, এমনটা করিস না প্লিজ। আগে সত্য কথা বল। আসলে সারাদিন ধরে কারেন্ট ছিল না তো, এদিকে আমার ফোনের ডাটা নেই, তাই তোর ফোনটা ইউজ করছিলাম। কি করছিস? তেমন কিছু না, ইউটিউবে ভিডিও দেখছিলাম আর ফেসবুকে কয়েকটা মেয়ের সাথে কথা বলছি। আমার ফোনে তোর অ্যাকাউন্ট লক করতে কে বলেছে? আমার অ্যাকাউন্টে লক করি নাই, তোর অ্যাকাউন্ট দিয়ে কথা বলছি। নিশ্চিত তো তুই আমার জন্য বড়সড় কোনো বাস রেডি করছিস। আচ্ছা কার সাথে কথা বলছিস? বেশ না, 10টা মেয়ে টেক্সট দিচ্ছি। কি টেক্সট? নিয়া আই লাভ ইউ বলে। নিয়ার কথা শুনে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। কুত্তি পেতনি, তুই এটা কি করলি? আমি তোর জন্য ক্লাস মিস করে ওষুধ এনে দিলাম, আর তুই না আমাকে এত বড় বাস দিলি। আহারে, আমার ভাইটা দেখি উল্টো বুঝলো। আমি তো তোকে বাস দেই নেই, তোর কাজটা সোজা করে দিলাম। তুই যে ভিতর দিয়ে একটা মেয়েকে প্রপোজ করতে পারলি না এখনো। আচ্ছা কাদের টেক্সট দিয়েছিস? আমার সবগুলো বান্ধবীকে রে। তুই একটা পেতনি, আর তোর টেক্সট দিয়েছিস আরও বড় পেতনি। আমাকে পেতনি বলছিস, আমার বান্ধবীদের বলবি না। বললে তুই কি করবি? পেতনির সাথে বিয়ে দিমু। আর তোরে পাশের বাসার মটকার সাথে বিয়ে দিমু। 1 মিনিট দাঁড়াও, মজা দেখাচ্ছি। 1 নয় 10 মিনিট দাঁড়ামু। কি করবি তুই? এই দেখ কি করি। বলে বিছানা থেকে উঠে আমার চুল টান। এবার বলবি? আর পেতনি নিয়ে লাগছে আমার। আমি ছাড় বলছি, ভালো হবে না কিন্তু একদম। ভালো হবে খারাপ হবে সেটা পরে দেখা যাবে। বুঝেছি, এভাবে কাজ হবে না। আম্মু বলে জুড়ে একটা চিৎকার দিয়ে সারা বাড়ির দেওয়াল ছুঁয়ে রান্নাঘর অব্দি আম্মুর কানে শব্দটা গেল। আম্মু আবার ঝগড়া শুরু করে দিয়েছে মনে হয়। না আর পারি না এদের নিয়ে, আজ একটা ব্যবস্থা করতে হবে। বলতে বলতে রান্নাঘর থেকে আম্মু রুমে আসলো, ততক্ষণে দুজন দুজনের চুল ধরে টানাটানি করা শুরু করে দিয়েছি। আম্মু এসে ধমক দিতে আমি ছেড়ে দিলাম নিহাকে। এসব কি শুরু করেছিস তোরা? আমি না হয়, তোমরা শুরু করেছো। বাদরের বাচ্চা চুপ কর। আম্মু আমার খুব মাথা ব্যথা করছে। দেখো, তোমার ছেলে আমার চুল ছিঁড়ে ফেলছে কান্নার অভিনয় করে। ওর সাথে লাগতে তোকে কে বলছে? আমি লাগিনি, ও আমার সাথে লাগছে। না আম্মু, মিথ্যে কথা বলছে, আমি লাগি না, তুই মিথ্যে বলছিস। এসব কিছু জানি না, তোদের আব্বু বাসায় আসলে আমি সব বলবো। বলে আম্মু চোখ রাঙিয়ে চলে গেলাম। আমি দেখে নিব তোকে, আমিও দেখে নেব। এই ফিতার এপাশ আসলে খবর আছে বলে ঘরের মাঝখানে একটা ফিতা দিয়ে 2 অংশে ভাগ করলাম। বাইরে আমি কেমনে যাবো এই ফিতার ওপাশে না গেলে? সেটা আমি জানি না। ওই দেখাচ্ছি মজা। তখন তো বয়স তেমন ছিল না, না দুজনের বয়স 14-15 হবে। দুজনে রুমে থাকি, বিছানা, 2টা ওয়াশরুম, একটা পড়ার টেবিল আর একটা কাপড় রাখার ক্যাবিনেট। বলতে গেলে দুজনের ঘুমানোর স্থান আলাদা আর সব কিছু এক জায়গায়। কিন্তু আজকে ঝগড়ার কারণে রুমটা 2 ভাগ হয়ে গেল। এখন বাকিগুলো ভাগ হবে মনে হয়। মজার বিষয়, রুম থেকে বের হওয়ার দরজা আমার অংশে হলো, ওয়াশরুম নিহার অংশে পড়েছে। একটু পর টেবিল থেকে অনেকগুলো বই এনে নিহা আমার বিছানার উপর ফেলে দিয়ে বলল, নিজের বই নিজে সামাল দে। ওকে, আমিও দেখছি কিছু। বলে আমার অংশে থাকা ক্যাবিনেট খুলে নিহার সকল কাপড় বের করে ওর অংশে ফেলে দিলাম। বললাম, নিজের কাপড় নিজে সামলা। কুত্তা, এই কী করলি? আমার নতুন জামা ফুলরে ফেলে দিলি? তুইও তো করছিস। শুনি, তুই যে আমার এতগুলো বই এত জুড়ে ফেলে দিলি, না জানি কত বই ছিঁড়ে গেছে। দাঁড়া, আমি আম্মুকে বলছি। যাই করিস না কেন, কিন্তু এই ফিতার ব্যাপারে আসলে খবর আছে। কিসের ফিতা? আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোর অংশে তুই থাকবি, আমার অংশে আমি। ওকে, ওয়াশরুমের চাবিটা কিন্তু আমার হাতে। রাতে দেখবো তুই কি করিস। তোর মতো খাবিস না। আমি যে রাতে বারবার ওয়াশরুমে যাবো, আমার তো চিন্তা হচ্ছে এখন তুই কেমনে বের হবি এভাবেই। বলে নিয়ে ফিতার কাছে এসে আসলে তার ফিতাটা একটু সরিয়ে নিয়ে দরজার কাছে নিল। এখন পারবো তো বেরোতে? আমি সরিয়ে দিলে তো আর পারবি না।
ওয়েট মিনিট, ফিতাটা একটু সরিয়ে দিলে তুই ওয়াশরুমে যেতে পারবি আর আমি বাইরে। মানলাম, কিন্তু তোর মতো এই পেতনির সাথে থাকতে হলে শান্তি চুক্তি বানাতে হবে। রাতে বানাবো। বিকেলে ছাদে বসেছিলাম, তখন নিয়ে বলল, এই শোন, একটু বাজার যেতে পারবি? আমি, খেয়ে কোনো কাজ নেই মনে তোর? ধর, তোরে বলার চেয়ে গলির এক কুত্তাকে বললে অনেক ভালো হতো। যা গিয়ে তোর জামাইকে গলির কুত্তা বল। আমি কিন্তু এখন ঝগড়া করতে চাই না। আমি কি বলছি, তোরে আমার সাথে ঝগড়া করতে এখানে এসছে? হ্যালো, কেন যে এই পাগলটার সাথে কথা বলতে গেলাম। ওয়েট, একটু বাস্তবে ফিরে চলি। কোথায় আছি এখন একটু জানাই আপনাদের। আসলে আমি হাসপাতালে কোনো এক বেডে পড়ে আছি। আরে মরি নেই, মরার আগে কে যেন সেখান থেকে আমাকে সরিয়ে নিয়েছিল, তারপর এখানে এসে ভর্তি। এখনও আমি অজ্ঞান অবস্থায় আছি। আচ্ছা তাহলে চলুন না, দেখে আসি আমার কলিজা কোথায় কি করছে। আবুর সাথে রাগ করে নিহা দরজা লাগিয়ে ফ্লোরে বসে কাঁদছিল আর বলছিল, ভাই কেন দিলে এমন কসম? আজ তোর জন্য আমি পারি না কিছু সইতে, আর না পারি কাউকে কিছু কইতে। সত্যি বলতে ভাই, তুই যদি না আসোস আমার বিয়েতে, আমি বিষ খেয়ে ফেলবো। বরযাত্রী আসার 1 ঘন্টা আগে সবাই নিহাকে বধূ এসে সাজালো। নিহার আঁচলে বিষের শিশি বেঁধে রেখেছে। কবুল করার পর সামনে ভাইকে দেখতে না পেলেই এক ঢুকে সব গিলে ফেলবে। সবাই সেখানে ব্যস্ত আনন্দে, কিন্তু নিহা ব্যস্ত কল্পনা থেকে অতীত নিয়ে। সেখানে কেটেছে তার কলিজার সাথে দিনগুলো। আগে আমি জানাবো ছিল নিহান, আর এখন অবধি কল্পনার শেষ অবধি আমি জবানে থাকবো নিহা। আমি, আল্লাহ, কেন এই পাগলটার সাথে কথা বলতে গেলাম বলে নিহানের থেকে একটু দূরে এসে দাঁড়ালাম। মন খুলে ভাই বলতে পারছি না। কথাটা বললে অবশ্য না করব, কিন্তু বোন হয়ে এমন একটা কথা কেমনে বলি? এদিকে আজ স্কুলেও গেলাম না। যদি যেতাম তাহলে না হয় ফার্মেসি থেকে একটা নিয়ে আসতাম। ভালো লাগে না, একবার লজ্জা ভেঙে বলেই ফেলি। সে তো দূরের কেউ না, আপন ভাই। এসব ভাবতে ভাবতে নিহান বলে ডাক দিতে ওই দিকে তাকিয়ে দেখি দেওয়ালের পিছনে লুকিয়ে আছে। তার লুকানো দিকে আমি নিচের দিকে তাকালাম। সেখানেই অবাক, পাশের বাসার মোটু ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই বলে উঠল, এসব কাগজ দিয়ে ঢিল মেরে কি বোঝাতে চাও? যা বলার ডাইরেক্ট বলতে পারো। আমি, কি? আমি কই আপনার ঢিল মারলাম আপনাকে? মন্টু, ভাব নিয়ে না, আপনার মতো অনেক মেয়ে আছে আমাদের লাইনে পড়ে। সো যা বলার সোজাসুজি বলবেন। বলে আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ছেলেটা সেখান থেকে চলে গেল। এমনি আমার শরীর খারাপ, তার উপরে এই ব্যাটার কথা শুনে মাথা খারাপ হয়ে গেল। আমি জানি এই কাজটা কে করেছে, তাই কিছু না বলে সোজা নিহানের কাছে গেলাম। সে দাঁড়াতে ঠাস ঠাস করে একটা চর বসিয়ে দিলেন তার গালে। আমি, রাস্তার ছেলেদের কাছে নিজের বোনকে বেইজ্জত করে খুশি লাগি নিহান? তুই তোর বান্ধবীর কাছে আমাকে ছোট করলি তখন কেন? আমি, তাই বলে এভাবে একটা ছেলের কাছে আমাকে অপমান করলি? বলে রাখতে রাখতে সেখান থেকে চলে এলাম। সেদিন বিকাল পেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসলো, দুজন দুজনের সাথে কোনো কথা বলিনি। খাবার টেবিলে দুজনের দূরত্ব বেড়ে গেল, মন খারাপ করে দুজনে খাবার নিয়ে ব্যস্ত। তখন সবার নীরবতা ভেঙে আব্বু বলে উঠলেন, আগামী সপ্তাহ থেকে নিহান এখানে থাকবে। নিহা কথাটা শুনতেই আমার মাথা হাত থেকে ভাতের লুকমা পড়ে এলো। কোথায় থাকবে আব্বু? তোর আম্মুর কাছ থেকে আমি সব শুনেছি। তোরা সারাদিন ঝগড়া করিস, তাই তোদের আলাদা করে দিব। নিয়ে বাড়ি থেকে লেখাপড়া করবে আর তুই মেসে থাকবি। হুম। আব্বুর কথায় যতটা না অবাক হয়েছিলাম আমি, তার থেকে বেশি অবাক হয়ে গেল নিহানের এই একটা শব্দ শুনে। আসলে সে কি পারবে থাকতে ওখানে, নাকি রাগের মাথায় বলছে? এসব রাগের মাথায় বলুক, স্বাভাবিকভাবে বলুক। সে যদি পারে আমাকে ছাড়া থাকতে, আমিও বড্ড পারবো তাকে ছাড়া। এসব ভাবতে ভাবতে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। রাতে আর কোনো কথা হয়নি। সে তার মতো করে, আমি আমার মতো করে ঘুমিয়ে পড়লাম বিছানায়। রাত তখন 1:30। আমি ওয়াশরুম থেকে উঠে গেলাম। হয়েছেটা কি? আসলে আপনারা একটু একটু বুঝতেছেন যে ওই দিন মেয়েদের মাসিক হয় না, তাই হয়েছে। মাসিকের ব্যথায় কীরকম তা একজন মেয়েই ভালো করে জানে। সারা রাত ঘুমানো যায় না ঠিকমতো ব্যথার কারণে। হ্যাঁ, এটাই হয়েছিল আমার সাথে। মনে হচ্ছিল যেন পেটের প্রত্যেকটা রগ এক জায়গায় এসে জমা হয়েছে। না পারছি চিৎকার করে কান্না করতে, না পারছি সইতে। চোখের জল ফেলেছিলাম আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম। আমার কান্নার শব্দ পেয়ে পাশের বিছানায় শুয়ে থাকা নিহান বলে উঠল, এই পেতনি কী সব শুরু করছিস? এত রাতে কাঁদছিস কেন? শান্তিতে একটু ঘুমাতেও দিবি না? ভাইয়ের মুখে এমন কথা শুনে নিজের মুখটা চেপে ধরে কাঁদলাম, যাতে আমার কান্নার আওয়াজ শুনতে না পায়। হয়তো তাই আমার
উপর একটু বেশি অভিমান করেছে, তাই আমার কান্নার শব্দ শুনেও আমার পাশে এসে আমাকে জিজ্ঞাসা করলো না, জানতে চাইলো না আমি এখানে নিয়ে কোনো রকম রাতটা কাটালাম। পরের দিন স্কুলে যেতেই আমার সব বান্ধবীরা আমার কাছে বিচার দিল, ঐশী তোর ভাই তো এত বেয়াদব, আমাকে জানিস কি মেসেঞ্জার, আমাকে তো ডাইরেক্ট প্রপোজ করে ফেলছে, একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। আমি ভাই যেহেতু একই ক্লাসে পড়ি, তাই সময় লাগলো না খবরটা ভাইয়ের কাছে যেতে। ক্লাসের সবাই জেনে গেছে যে আমার ভাই একসাথে 10টা মেয়েকে প্রপোজ করছে। কাল থেকে আমার সাথে কথা বলছিস না, তার সাজা পাবি এখন, মনে মনে বললাম। ওই সে কিরে কিছু বল। জানি না রে, তোরা এক কাজ কর, আমার বাসায় গিয়ে বিচার দে। ঠিক আছে, ঠিক বেঠিক জানি না, আজ ছুটির পর গিয়ে বিচার দিব। এর আগে একবার জিজ্ঞাসা করে নেই তোর ভাইকে, সে এমন করলো নাকি। আরে লাগবে না জিজ্ঞাসা করা, তোরা বরং আব্বুকে বলবি। আমি বললে আব্বু কখনোই বিশ্বাস করবে না। না, আমি তাকে একবার জিজ্ঞাসা করবে বলে নিহানকে ডাক দিল। কালকে ওইটা কি ছিল? কোনটা? মেসেঞ্জার? ও সরি, আমি জানি না কাল আমার কি হয়েছিল, সবাইকে হঠাৎ একই রকম একটা টেক্সট দিলাম। আমি বিশ্বাস করি না কালকে যে টেক্সটটা তুই দিয়েছিস। আমি কেন? সে অনেক কথা, তুই বুঝবি না নিয়ান, সবার কাছে ক্ষমা চাচ্ছি। মিলি, আমরা তো সিদ্ধান্ত নিয়েছি তোমার বাচ্চায় বিচার দিব। নিহান, নিহা কিছু বলে নাই? এটা কি তার প্ল্যান? আচ্ছা সমস্যা নেই, বিচার দিতে চাইলে দিতে পারো। আর হ্যাঁ মিস নিহা, আপনি আজ থেকে ভুলে যাবেন যে এখানে আপনার একটা ভাই আছে। নিহানের মুখে এমন কথা শুনে মন খারাপ হয়ে গেল। দুষ্টামির ছেলে আবার ভাই আমার উপর রেগে গেল। কিছু বলার আগে ক্লাসে স্যার এসে হাজির হলো। স্কুল ছুটি হওয়ার পর সব বান্ধবী বললো আমার বাসায় যাবে। আমি আমার বাসায় যেতে পারি, সমস্যা নেই, কিন্তু ভাইয়ের বিরুদ্ধে বিচার দিতে পারবি না। কেন? কারণ ভাইয়ের কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি দুষ্টুমি করে ভাইকে ফাঁসানোর জন্য এসব করেছিলাম। তাই বলে আমাদের টেক্সট দিলি? আমি জানতাম নিহান এমন করতে পারে না। কেন? খোঁজ নিয়ে দেখিস, তোর ভাইকে স্কুলে 4-5টা মেয়ে প্রপোজ করেছে, এদের মধ্যে আমিও একজন। আমি কি বলছিস এসব? ওই সে ঠিকই বলছি, আমি যখন প্রপোজ করেছিলাম তখন সে অ্যাকসেপ্ট করেনি। আমি কেন? শুধু তোর জন্য। মানে মানে তার মতে সে যা করে তুইও তাই করিস। করি। এখন যদি সে প্রেম করে তুইও করবি। তুই ভুলবশত কোনো ছেলের পাল্লায় পড়ে গেলে সে তখন বাধা দিতে পারবে না। তখন তুইও বলবি, ভাই তুমি প্রেম করতে পারলে আমি কেন পারবো না। আমি তাই তোদের ভাই বোনদের ভালোবাসা দেখলে আমাদের বড্ড হিংসে হয় রে। তোর ভাই সব ছাড়তে পারে তোর জন্য। আর জানোস আমাকে কি বলে? তাকে নাকি কোনো মেয়েই পাত্তা দেয় না। মেয়েরা যাতে তাকে পাত্তা না দেয়, তাই প্রতিদিন সাধারণভাবে আসে। সব স্টাইল করা, সারা স্কুলের মেয়েরা ফিদা হয়ে যাবে। এসব বলতে বলতে আমরা স্কুলের গেটের কাছে গেলাম, কিন্তু গেট পার হয়ে দেখে আজ ভাইটা আমার ওখানে দাঁড়িয়ে নেই, চলে গেছে আমাকে রেখে। তোর ভাই কই কেন? ও অভিমান করেছে আমার উপর। আজ একা যেতে পারবি? আচ্ছা তোরা তাহলে যা, আমি দেখি রিক্সা পাই নাকি। ওকে ভাই। সবাই চলে যাওয়ার পর আমি সেখানে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছি। তখন আমার পাশে এসে দাঁড়ালো ভাই। কোথায় ছিল এতক্ষণ? হেডমাস্টারের কাছ থেকে টিসি নিয়ে এলাম। ভালো, আগামী সপ্তাহে আমি নতুন স্কুলে ভর্তি হমু। আমি আর কোনো কথা না বলে একটা রিক্সা আসতে ভাই উঠে পড়লো, আমিও উঠলাম। কিছু দূর যাওয়ার পর একটা ফার্মেসির সামনে থামতে বললাম। কি করবি? একটা কাজ আছে। আচ্ছা বল, আমি নিয়ে আসি। না লাগবে না বলে রিক্সা থেকে নেমে ফার্মেসি থেকে একটা প্যাড নিলাম। ভাই রিক্সায় বসে দেখছি আর হয়তো ভাবতেছে কাল রাতে আমি এজন্য কান্না করছিলাম। আমার ধারণাটা ভুল হয়ে রিস্কায় উঠতে ভাই বলে উঠলো, কাল রাতে বুঝি তুই এই জন্য কাঁদছিলি? হুম। তাহলে আমাকে কাল বিকেলে বললি না কেন? কিভাবে বলবো তোকে, আর কেনই বা বলবো? হ্যাঁ, তুই আমাকে বলবি কেন? আমি তোর কে হই? তুই তো রাগ নিয়েছিলি, এখন আছোস। আমি তো আর তোর কেউ না। আচ্ছা, তুই আমার কেউ না, তাহলে তোর বান্ধবীদের বাধা দিলি কেন বাসায় বিচার দিতে? দোষটা আমার ছিল, আমার দোষের কারণে অন্য কেউ শাস্তি পাক। আর তুই কেন ঐশীর প্রপোজাল রিজেক্ট করলি? তুই কেমনে জানলি? বলে আমার দিকে অবাক হয়ে তাকালো। সে আমাকে সব বলেছে। আমার ভালো লাগে নাই তাই? আমার জন্য তুই এমনটা করছিস? আমার বয়ে গেছে একটা পেতনির জন্য এসব করতে। কাকে পেতনি বললি? যাকে বলার তাকেই বলেছি। খুব স্বাদ জেগেছে বুঝি রাস্তার মাঝখানে হাজার হাজার মানুষের ভিড়ে কেলানি খাওয়ার? কেলানি শুধু তুই নয়, আমিও দিতে পারি। কিছুটা মিটমাট হয়ে গেল এখানেই, কিন্তু বাসায় যাওয়ার পর সেই একই অবস্থা। ভাই যেন আমাকে চেনেই না, বারবার এড়িয়ে যায়। সে তার মতো করে, আমি আমার মতো করে। কেটে গেল 4 দিন। আগের মতো ভাই বিকেল হলে ছাদে যায় না, বন্ধুদের সাথে আড্ডা দিতে যায় না।
বিশাল বড় এই বাড়িতে আমি হয়ে গেলাম বড্ড একা। আম্মু সারাদিন অফিসে থাকে, আম্মু তো কাজ করে, তাই ভাইয়ের সাথে কথা না বলে যেন আমার দিন কাটছে না। সারাদিন তো ফোন টিপে আর সময় যায় না। বিকেল হলে ছাদে বসে থাকি আর রাত হলে পড়ার টেবিলে। 6 দিন পর রাতে ভাই তার কাপড় প্যাক করছিল দেখে বুঝতে পারলাম সে কালকেই চলে যাবে। তুই কি সত্যি সত্যি যাবে? হুম। আমার কথায় একবারও ভাবলি না? তোর কথা আবার কি ভাবতে? তুই চলে গেলে কে আমার খেলার সাথী হবে? তোর জামাই? কুত্তা, আমি ফাজলামি করছি না, সত্যি করে বল। আমিও ফাজলামি করছি না। এটাই কি তোর শেষ কথা? হ্যাঁ রে, এটাই আমার শেষ কথা। কাল খুব ভোরে উঠে চলে যাব। তোর সাথে দেখা নাও হতে পারে। বলে কাপড় প্যাক করতে লাগলো আর এদিকে যেন আমার চোখের জল আটকে রাখতে পারলাম না। সেদিনের মতো আজও কান্না করছে নিহা বধূবেশে। দরজায় কারো ডাক শুনে হুঁশ ফিরল নিহার। বরযাত্রী চলে আসছে, আম্মু বললেন। নিহা, ভাই এসেছে কি? আম্মু, তোর আব্বু সারা শহর খুঁজেছেন মানুষ দিয়ে, কিন্তু কোথাও পায়নি তাকে। নিয়া, আমি জানি ভাইকে না পেলে যা বলছি তাই করব। মা, এমন করিস না প্লিজ, বোঝার চেষ্টা কর। কিছুক্ষণ পর কাজী এসে বিয়ের কাজ শুরু করলেন। বরের কবুল বলার শেষে নিয়া যখন বলবে তখন চোখ মেলে তাকিয়ে দেখলেন আব্বু আম্মু আর বড় বোন নীলাকে। তাদের দিকে তাকিয়ে কবুল বলার চোখের ইশারায় তাদের থেকে শেষ বিদায় নিয়ে কেউ বোঝার আগে বিশেষ শিশি এক ঢুকে সম্পূর্ণ গিলে ফেলল। সবার মুখে শোনা যাচ্ছিল একটা শব্দ, হায় হায়, কী করলো মেয়েটা, এ কী করলো। পুরো বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। কয়েকজন মিলে তাড়াতাড়ি তাকে হাসপাতাল নিয়ে হলো। অনেক মুখে অনেক কথা কেউ বলেছে প্রেমিকের জন্য, কেউ আবার বলেছে এই বিয়েতে তার মত ছিল না। সবার ধারণাটা ভুল, সে বিষ খায়নি প্রেমিকের জন্য, তার ভাইয়ের জন্য খেয়েছে। নতুন একটা ইতিহাস গড়ে তুলল, নিহা ভাইয়ের জন্য বিষ খেয়েছে। সব বোনকে ভাইকে ভালোবাসে, কিন্তু এতটা ভালোবাসে নেই কোনো বোন যতটা ভালোবেসেছে নিহা আমাকে। এর পিছনে রয়েছে অনেক বড় একটা ঘটনা। কেন আমার বোন আমার জন্য পাগল, আর কেনই বা আমার পরিবার আমাকে খুনি বলেছে, সব কিছু বুঝতে পারবেন সামনে গেলে। এবার চলুন আমার কাছে একটু যাই। মানে আমি এখন কোথায় কি করছি এখন একটু জানিয়ে দেই। হসপিটালে বেডে জ্ঞান ফিরতে দেখলাম একজন নার্স আমার স্যালাইন খুলে দিল আর বলল, আপনি এখন পুরোপুরি সুস্থ, চাইলে যেতে পারেন। আমার বিল কত হয়েছে? সব মিলিয়ে 4। এখন তো আমার কাছে এত টাকা নাই। আপনার বিলটা দেওয়া হয়ে গেছে। কে দিল? ডক্টর ঐশী। ঐশী আসতে, সে কোথায়? 3য় ফ্লোরে কেবিনে 105 নম্বর অপারেশন থিয়েটারে আছে, ধন্যবাদ। বলে সেখান থেকে বেরিয়ে 105 নম্বর কেবিনে গেলাম। কেবিনে জানলার কাজ ভেদ করে দেখতে পেলাম 3জন পুরুষ ডক্টর আর একজন মেয়ে ডক্টর চিকিৎসা করছেন। হয়তো ওই মেয়েটাই ঐশী, কিন্তু কার চিকিৎসা চলছে? একটু সামনে যেতে মুখ দেখে অবাক হয়ে গেলাম। আমার কলিজা বধূ বেশে চোখ বন্ধ করে শুয়ে আছে। ডাক্তার তার মুখ থেকে ওয়াশ করা মেশিন লাগিয়ে ভেতর থেকে বিষ বের করছে। তখন চোখ পড়ল পাশে একটা বেঞ্চের দিকে, ওখানে বসে আছে আমার আম্মু। আমি তাড়াতাড়ি গিয়ে আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু কী হয়েছে? আম্মু আমার কথা শুনে মুখ তুলে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তোর বোন বিষ পান করেছে। আম্মুর কথা শুনে 2 পা পিছনে চলে গেলাম। আর না চলে যায়নি, কেউ আমাকে ধাক্কা দিয়ে আমাকে ঘুরে ঠাস ঠাস করে একটা চড় মারল নীলা আপু। এবার খুশি তো? আমি কোনো কথা বললাম না, বলবোই বা কি, কিছুই মাথায় আসছে না। নীলা, তোর জন্য আজ আমার বোন বধূ বেশে মৃত্যুসজ্জায় আছে। আপু, বোন শুধু তোমার একা নয়, নিহা আমারও বোন। আর হ্যাঁ, সবাই কান খুলে কথা শুনে রেখো, নিহা এই পরিবারের সদস্য, এর আগে সে আমার বোন। নীলা আপু, এই লুচ্চা বেটা এখন এখানে কি করছে? বলতে বলতে অপারেশন থিয়েটার থেকে বের হলো ঐশী। ঐশী, মুখ সামলে কথা বলো। কাকে তুমি কি বলছো? নীলা, যাকে যা বলা উচিত তাকে তাই বলছে। ঐশী, আন্টি আপনি যান নিহার কাছে, সে এখন সুস্থ। বলে ঐশী তার মুখের মাস্কটা খুলে। ঐশীকে দেখতেই আমি একদম অবাক। এই তো সেই মেয়ে যে আমাকে রাস্তায় মানুষে দিয়ে গণধোলাই দিয়েছিল। নীলা আপুরা, আমি কেবিনে যেতে ঐশী বলে উঠলো, এখানে কি চাইস? আমি, তুমি আমাকে চিনতে পারছো? হুম, ভালো করেই চিনি। আমার ভেতরে একটু হলেও মানবিকতা আছে, যার কারণে রাস্তায় ওই একটা লুচ্চাকে হসপিটালে নিয়ে এসে তার চিকিৎসা করেছি। আমি মিস ঐশী, আমাকে এখনও চিনতে পারেননি আপনি। যদি চিনতেন আজকে এমন সিন দেখতে হতো না। কে আপনি? আর আমার নামটা জানলেন বা কেমন করে? আমি, সেটা না হয় আপনাকে পেশেন্ট নিয়েই জিজ্ঞাসা করেন, সব জানতে পারবেন। বলে সেখানে একটু দূরে এগিয়ে একটা বেঞ্চে বসে পড়লাম। অপেক্ষায় আছি আম্মু আর আপু বের হলে আমি ভেতরে একবার যাব আমার কলিজার কাছ থেকে দেখার জন্য। তখন আব্বু আসলেন, সাথে একটা ছেলে। এটাই হয়তো আমার কলিজার স্বামী। আব্বু আমার দিকে একবার তাকালেন, তারপর কি মনে করে চলে গেলেন নিহার কেবিনে। আমি 2টি হাত হাতু দিয়ে ভর দিয়ে মাথা নিচু করে বসে আছি।
চোখের পানি ঝরতে কোনো বাধা নেই। কিছুক্ষণ পর সবাই বোনের কেবিন থেকে বেরিয়ে আসলো, কারণ তার জ্ঞান ফিরে নেই এখন। ডাক্তার ডিস্টার্ব না করতে বলেছেন। সবাই এসে বসলো আমার পাশের সিটগুলো জুড়ে। এদিকে একটু পরে নিহাকে নিয়ে গেল অন্য কেবিনে। সবার নীরবতা ভেঙে আব্বু বলে উঠল, তুমি কেন আসলে আমাদের জীবনে এমন একটা কালবৈশাখী ঝড়ে? আম্মু, প্লিজ বাবা, তুই চলে যা। আমি, চলে যাব, আর আসবো না তোমাদের সাথে। এর আগে আমি একটাবার নিহার সাথে দেখা করে যাই। আম্মু, এই লোকটা কে আর কেনই বা নিহার সাথে কথা বলতে চেয়েছে? কথাটা বললো নিহার হবু জামাই। আরে না, নিহার হবু জামাই শুভ। আমাদের আম্মু ওকে থামিয়ে দিয়ে আব্বু বললেন, আমার দূরের একজন আত্মীয়র ছেলে হয়। বাবার মুখে এমন কথাটা শুনে আজ মনে হয় সত্যি সত্যি আমি মারা গেছি। এই পৃথিবীতে কেউ রইল না আমার আপন বলতে। তাই বলে কথাটা শেষ করার আগে ঐশী বলে উঠল, ভাইয়া, এই বেয়াদবের যে আমার সাথে রাস্তার মাঝখানে বেয়াদবি করেছিল, এত বড় বেয়াদব এখানে কী করে দাঁড়িয়েছে? না জানে মানুষের সম্পর্কে খারাপ কিছু বলবেন না। মেয়েদের রাস্তাঘাটে যে ডিস্টার্ব করে সে কেমন মানুষ তা ভালো করেই জানা আছে। এসব কি শুনছি আমি? শুনবেন না কেন? যে 10 বছর আগে নিজের পরিবারের সাথে নয়, গোটা লুচ্চা বদমাস ছেলেদের সাথে কাটিয়েছে। ঐশী, ভালোই ভালো বলছি এখান থেকে চলে যা, আর কত অপমান মুখ বুজে সহ্য করবে? তাই শেষ সিদ্ধান্ত নিলাম চলে যাওয়ার। কিন্তু এর আগে আমি নিয়ার সাথে একবার দেখা করতে চাই। আমার প্রস্তাবে সবাই রাজি হলো। 20 মিনিট দেওয়া হলো। মন মতো নিহাকে দেখে সারা জীবনের মতো তার জীবন থেকে চলে গেলাম। আমিও মেনে নিলাম তাদের অফারটা। ওইদিকে ঐশী আর শুভ একদম অবাক। আমার মতো অচেনা অজানা একটা ছেলেকে কেন নিয়ে দেখবে, তাও আবার একা গিয়ে? তারা এটা ভাবছিল। আমি চলে গেলাম বোনের কেবিনে। সেখানে তার পাশের সিটে বসে রইলাম। মনে পড়ল সেই দিনের কথা। ওই দিনও আমি এভাবে তাকে ঘুমিয়ে রেখে বিদায় নিয়েছিলাম। আর আজ বিদায় নিব আজীবনের জন্য। আর আসবো না তার লাইফে, থাকবো না নিহার লাইফে। নিহার নামের কলিজার ভাইটা। ফ্ল্যাশব্যাক। আমরা গরিব ছিলাম না, আবার ধনীও ছিলাম না। যে টাকা বেতন পেত আব্বু, সে টাকা দিয়ে আমার বোনের লেখাপড়া সংসার চলতো না। এদিকে আম্মু অনেক দিন ধরে অসুস্থ। তার চিকিৎসার জন্য গ্রামের বাড়িতে আমাদের যেটুকু জায়গা জমি ছিল সব বিক্রি করে দিয়েছে আব্বু। এখন সম্পদ বললে এই বাড়িটা, ব্যাংক ব্যালেন্স কিছু নাই, সব শূন্য। ব্যাংক ব্যালেন্স সবই হতো যদি আম্মু অন্য অন্য সরকারি অফিসের মতো টেবিলের নিচ দিয়ে টাকা নিত। সততার কারণে তিনি সেটা করেননি। মাস শেষে আব্বুর বেতন 20,000 টাকা, সংসার খরচ 10,000 টাকা, বাকি 10,000 টাকা দিয়ে চলে না আমরা দুই ভাই বোনের পড়ালেখার খরচ। কথায় বলে না, যত ভালো স্কুল তত বেশি খরচ। তাই কোনো মাসে 12,000 টাকা দিয়েই খরচ পড়ে যায় স্কুলের। তাই একদিন রাতে আব্বু আমাকে তার রুমে ডাকলেন। আমি, আব্বু কিছু বলবেন? বাবা, অনেক কিছু বলার ছিল। জি। আমার বয়স হয়েছে বাবা, কয়েকদিন পরে আমি অবসর নিতে হবে। জি। গ্রামের বাড়িতে যা সম্পদ আছে তা বিক্রি করে দিয়ে ব্যাংক ব্যালেন্স শূন্য বাবা। আমি ভাবতেছি সামনের দিনগুলো কিভাবে কাটবো। এটা নিয়ে চিন্তা করবেন না, আমি মাধ্যমিক পরীক্ষা শেষ করে কোনো না কোনো কাজ শুরু করবো। কিন্তু এখন যে তোদের দুজনকে একসাথে পড়ানো আমার পক্ষে সম্ভব না। আমি কিছু না বলে চুপ করে দাঁড়ালাম। ঢাকায় আমার একটা বন্ধু আছে, তার নিজস্ব একটা বড় হোটেল। আমি বলি কি, বাবা, তুই ওখানে চলে যা। হোটেলে কাজ করে যা পাবি আমাদের দেওয়ার দরকার নেই। তুই ওখানে ভালো দেখে একটা স্কুলে ভর্তি হবি, আর তোর নিজের খরচ নিজেই চালাবি। আমি, খারাপ বলেন না আব্বু, এটা করলে খুব ভালো হয়। মুখে শুকনো হাসি নিয়ে বললাম, তুই না চাইলেও নাই, আমি জোর করব না। না আব্বু, আমি পারবো। আপনি শুধু বলেন কবে যেতে হবে। সেটা না হয় পরে বলবো একবার। তাহলে এখন আসি আব্বু। সেখান থেকে বোনকে না চাইতেও দূরে ঠেলে দিলাম। বারবার সে জানেই না আমি আসলে ওখানে পড়তে নয়, কাজে যাচ্ছি। জানলে কখনোই যেতে দিত না। তারপর কি ঘটনা ঘটেছিল আপনারা জানেন। এখন আসেন এই রাতের ঘটনায়, যেখানে নিয়া কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। এটা শুনে আমি সত্যি সত্যি চলে যাচ্ছি। ভোর 6টার দিকে তার পাশে বসে তার দিকে তাকিয়ে এইসব কথা ভাবছিলাম। আম্মুর ডাকে হুঁশ ফিরল। কিরে বাবা, ট্রেনের তো সময় হয়ে গেল। 1 মিনিট আসতেছি, তাড়াতাড়ি আয়। বাইরে কলিজা, আর দেখা হবে কিনা জানি না, ভালো থাকিস বলে নিহার কপালে একটা চুমা দিলাম। চোখের জল বেরিয়ে আসার আগে সেখান থেকে উঠে এক হাত ধুয়ে নিলাম। দিন যায়, মাস যায়, দেখতে দেখতে 6 মাস কেটে যায়। ছুটি নিয়ে বাড়ি ফেরার জন্য রওনা দিলাম। ছুটির দিন ছিল না, মাত্র 15 দিনের। বোনের জন্য একটা ড্রেস, আম্মু আর আপুর জন্য দুটো শাড়ি, আব্বু আর দুলাভাইয়ের জন্য একটা লুঙ্গি আর গেঞ্জি, আর পিচ্ছি অনেকের জন্য নিলাম শার্ট আর এক জোড়া জুতো। সিলেট রেল স্টেশনে আসার পর ভাবলাম বোনের জন্য কম হয়ে গেছে, তাই কিছু কিনতে হবে। তাই তার জন্য আরেকটা ভালো দেখে ঘড়ি কিনলাম। বাড়িতে কাউকে না বলে জানাইনি
বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। আব্বু এখনও অফিস থেকে ফিরেনি। আম্মু তার কাজে ব্যস্ত, বোন তার রুমে আছে। আমি আস্তে আস্তে চুপি চুপি প্রথম বোনের রুমে গেলাম। জানলার ফাঁক দিয়ে দেখলাম বোন আমার বইয়ের জগতে হারিয়ে গেছে। হাতের সব জিনিসপত্র সেখানেই রেখে চুপি চুপি বোনের কাছে ঢুকলাম। বোন আমার উপস্থিতি টের পাওয়ার আগে আমি পিছন থেকে গিয়ে 2 হাত দিয়ে তার চোখ চেপে দিলাম। কে? নিহা? অনিক? নিহা দুলাভাই? ধ্যাৎ, ভাল লাগে না। কে? মাত্র 6 মাসে ভুলে গেলি? কুত্তা ছাড় আমাকে। ওরে কুত্তি, আমি কুত্তা নয়, তোর ভাই বলে নিহানকে ছেড়ে দিলাম। নিহা ছাড়তে আমার উপর আক্রমণ করে। কুত্তা, পেতনির জামাই, অমানুষ, কচ্ছপ, গরু, হাঙ্গর বলতে বলতে আমার বুকে কিল ঘুষি মারতে থাকে। ওরে থাম থাম এবার। এতদিন পর একবারও আমার কথা মনে পড়ে নে? বড্ড বেশি মনে পড়ছে রে। তাহলে কত টেক্সট দিছি, কত কল দিছি, একবারও রিপ্লাই দিনের সময় পাইনি। ওখানে এত পড়ার চাপ, জানলে আমি হয়তো যেতামই না। মিথ্যে বললাম, আসলে ওখানে পড়ার না, কাজের চাপ। মিথ্যে বলছিস না কুত্তা, আমি জানি ওখানে যে পড়ার চাপ নয়, কাজের চাপ বেশি। কিন্তু ঠিক তো আব্বু আম্মুর সাথে সময় করে কল দিয়ে কথা বলিস, আমার সাথে কথা বললি না কেন? কলিজার শোন, তোর সাথে কথা বলার নেই, এই জন্য তোর সাথে কথা বললে মন চাইবে তোর পাশে বসে আড্ডা দেই, কাজে মন বসবে না। তাই বলে একবারও কল দিবি না? সরি কলিজা, না তোর সাথে কথা বলবো না। সরি বললাম তো, কথা না, ব্যাস, বলবো না। আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি আবার, বলে একদম সামনে যেতে নিয়ে আমাকে পেছন থেকে টান দিয়ে বলল, পেতনির জামাই কই যাবি শুনি? দূর কোথাও যামু। আমি যাচ্ছি তোর জন্য গিফট আনতে, সেগুলো দেখানো। কি গিফট এনেছিস দেখলেই বুঝতে পারবি বলে নিহা দরজার সামনে ব্যাগগুলো নিয়ে এসে নিহার বিছানায় রাখলো। এমা, এত কিছু কার জন্য? সবার জন্য এনেছি। এত টাকা কোথায় পেলি? গত 6 মাসে 60,000 টাকা বেতন পেয়েছি। থাকা খাওয়া ফ্রি ছিল, আর পড়ালেখার খরচ হয়েছে মাত্র 10,000 টাকা। 6 মাসের বাকি রইল 50,000 টাকা। 10,000 টাকা দিয়ে এগুলো কিনলাম, আর 40,000 টাকা আছে। তুই তো সেলিব্রিটি, বিলিয়ন ভাই। 16 বছর বয়সে এত টাকা রুজি করলে মাত্র 6 মাসে? বুঝতে হবে না ভাইটা কার? মা, নিয়া কার সাথে কথা বলতেছে? বলতে বলতে রুমে ঢুকলো আম্মু। আমাকে দেখতে আম্মু চোখের পানি চলে আসলো বুকে। বিশ্বজয় হাসিয়ে বলল, বাবা তুই কখন এলি? এই তো একটু আগে। একটা ফোন দিলেই তো পারতি, সারপ্রাইজ দিব, তাই দেনি। আম্মু, এই দেখো ভাই আমার জন্য কী নিয়ে এসেছে, বলে আম্মু শাড়িটা বের করলো। এসবের কি দরকার ছিল? বারে, জীবনে প্রথম রুজির টাকা দিয়ে নিজের পরিবারের জন্য কিছু না কিনে অন্যদের জন্য কিনবো কি? তাই বলে এত দামি শাড়ি কেনার কী দরকার ছিল? কই দামি আম্মু, এটা মাত্র 1400 টাকার। মিথ্যে বললি কেন? এখানে তো প্রাইস মানি লেখা আছে 2,000 টাকা। তোকে কে বলছে এসব পড়তে? উম, তোর জন্য যেটা আনছি সেটা পছন্দ হয়েছে কিনা না? পছন্দ না হলে তোকে নিয়ে কালকে আবার মার্কেটে যাব? লাগবে না, আমার এটাই ভালো লেগেছে। আচ্ছা দাঁড়া, তোর আব্বুকে ফোন দিয়ে বলি। না, আব্বুকে বলার দরকার নেই, বাসায় তেমন ভালো খাবার নেই। ওনাকে বললে আসার সময় কিছু একটা নিয়ে আসবে। আমাকে দূরে ফেলে দিতেছ, আমি এই পরিবারে কেউ না বুঝি? তা না বাবা, তুই এতদিন পর বাড়িতে এলি, ভালো মন্দ তোকে খাওয়ানো উচিত। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আব্বুকে ফোন দিও না, আমি বাজার থেকে গিয়ে না হয় ভালো মন্দ তোমার জিনিসপত্র কী লাগবে নিয়ে এসে। পাগল একটা, বলে আম্মু চলে গেল। হ্যাঁ রে, ঘড়িটা তোর পছন্দ হয়েছে কি না দেখতো। ওয়াও ভাইয়া, এত সুন্দর ঘড়ি কার জন্য? আমার কলিজার জন্য। ফাপড় মারিস না তো। বল কোন মেয়েকে পটিয়েছিস তাকে গিফট করে? তোকে ছাড়া আমি কখনো কোনো মেয়েকে কিছু গিফট করেছি? করেছিস তো, ক্লাস 2তে নিপা নামে একটা মেয়েকে একটা কলম গিফট করেছিল, মনে আছে? দেখ, ওটা তো অনেক আগের কথা। আচ্ছা বল, কত টাকা দিয়ে কিনলি রে? 2টা ঘড়ি ম্যাচিং করে 16,000 টাকা দিয়ে কিনলাম। খারাপ হয়েছে 2টা কেন? একটা তোর, একটা আমার জন্য। বাবা ভাই, বেশ বড্ড বেশি বড় হয়ে গেছে। আচ্ছা রে, এখন ফ্রেশ হয়ে নে, পরে কথা হবে। ফ্রেশ হয়ে আমি বাজারে চলে গেলাম। মনের আনন্দে বাজার করে বাড়ি ফিরলাম। বাড়িতে এসে দেখি আব্বু অফিস থেকে চলে এসে তারপর ওনাকে সালাম করার ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। আরও অনেক কথা হলো। বেশ ভালোই কাটছিল ছুটির দিনগুলো। বোনের সাথে সারাদিন আড্ডা, মস্তি মজকরা। কিন্তু একটা দিন আমার জীবনে চলে আসলো, যেটার জন্য আজ আমি বেঁচে থেকেও আমার জীবনের কাছে মরা হয়ে গেছি। 4 দিন পর আমি আমার বোন বের হলাম নীলাপুর বাড়িতে যাব। দুপুর 12টার দিকে। আমরা নিশ্চিন্ত, তখন আপু অনেককে নিয়ে স্কুলে আসার পথে থাকবেন। তাই আমরা তার আগে তার বাসায় গিয়ে সারপ্রাইজ দিব, যে এই ভাবার দেখি গ্যাস। আপার বাসার সামনে যাওয়ার পর নিহাকে বললাম, তুই যা, আমি দোকান থেকে আসছি।
আচ্ছা তাড়াতাড়ি আয় বলে নিহা চলে যায়। আমিও দোকান থেকে কিছু জিনিসপত্র, চিপস, ঠান্ডা চানাচুর ইত্যাদি নিয়ে গেলাম। বাসার গেটের সামনে যেয়ে দেখলাম গেট খোলা। তার মানে সারপ্রাইজ দেওয়া আর হলো না। আপু বাসায় চলে আসছে হয়তো। মন খারাপ করে ভিতরে ঢুকলাম। দরজা খুলতেই যে দৃশ্য দেখলাম সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। দেখি দুলাভাই নেহা, সময় শেষ, আপনি এখন যেতে পারেন। নীলা আপুর কথাটা শুনে কল্পনা ছেড়ে বাস্তবে ফিরলাম। পিছনে তাকিয়ে দেখি নীলা আপু, শুভ আর ঐশী দাঁড়িয়ে আছে। ঐশী: আমি বুঝি না এরকম একটা বেয়াদব লুচ্চা বেটাকে এখানে আসার চান্স দেওয়া হলো কেন। আমি এ বিষয়ে কথা বলবো শক্ত করে নিহা আর আব্বুর সাথে। কারোর সাথে কথা বলতে হবে না, আমি চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন বলে ঘুরে দাঁড়াতেই বুঝলাম নেহা আমার হাত ধরেছে। তার মানে তার জ্ঞান ফিরছে। কোথায় যাবি? আমার যেদিকে যাই সেদিকে চলে যাবো। আচ্ছা চলো, এর আগে তুই তোর দেওয়া কসমটা তুলে নেই, না হয় আমাকে গলা টিপে মেরে যা। প্লিজ পাগলামি করিস না, করি যে আমার। তুই ওই দিন একটা ভুল করেছিস আমাকে কসম দিয়ে। ও ভুল করতে চাইছিস তুই? আমি সবার সাথে ওয়াদা করছি আজ তোকে শেষ দেখা করে চিরদিনের মতো তোর লাইফ থেকে চলে যাবো। কেন? আমি কি দোষ করেছিলাম? অনেক সময় অপরাধ না করে শাস্তি পেতে হয়। ধরে নে তুই কোনো অপরাধ ছাড়াই শাস্তি পাবি। কেন? এটাই নিয়তির খেলা। না মানে আমি মানতে যে তোকে হবেই, কারণ এটার পিছনে রয়েছে পরিবারের মান সম্মান, তোর ভবিষ্যৎ। কিসের পরিবার, কার ভবিষ্যৎ? আমার এসব কিছু চাই না, লাগবে না। আমার শুধু তোকে আগের মতো চাই। ফেলে আসা দিনগুলো চাইলে ফিরে আসে না। আব্বু 20 মিনিট পেরিয়ে 25 মিনিট হয়ে গেছে। নিয়ে চুপ। উনি ঠিক সময়ে, আমার সময় শেষ হয়ে এসেছে। আপনি যাবেন না? এখান থেকে আমি পুলিশ ডাকবো। আপনার জন্য আজ লোকে আমার ছেলেকে খুনির ভাগনা বলে ডাকে। জি চলে যাচ্ছি বলে নিয়ার হাত থেকে নিজের ছড়িয়ে বেরোলাম। এদিকে নিয়ার মাথা পুরো গরম হয়ে গেছে। তার উপর শুভ আর ঐশীর প্রশ্ন করতে লাগলো, এই লুচ্চা বেটা কে? তার সম্পর্কে কি এমন হয়? এটা কি তোমার এক্স বয়ফ্রেন্ড? জবাব দে নিহা। নীরব নিশ্চুপ হয়ে শুয়ে আছে, কারো কোনো কথার উত্তর দিচ্ছে না, শুধু চোখের পানি মুছছে। 5-10 মিনিট পর মুখ খুলল নিহা। আচ্ছা ঐশী, তুই আমাকে তোর ভাবি বানাতে চাস কেন? তোর ভাইকে দেখে, তার ভাইয়ের আচার আচরণের শুনে, একটু আগে যার সাথে লুচ্চামি সার্টিফিকেট দিলি ওই মানুষটাই ছিল আমার ভাই। কি বলছিস এসব? আমি জানতাম না ভাই এভাবে হঠাৎ করে ছাড়া পেয়ে যাবে। জানলে অবশ্য বিয়েটা একটু পিছিয়ে নিতাম। একটা খুনির জন্য তুই বিয়ে পিছিয়ে নিতি? আপু, নিহানকে আপনি ভুল বুঝছেন। আমি আর নিহানের সম্পর্কে যা জানি তা এখানকার কেউ জানে না। কি জানোস? নিহান তোকে কসম দিয়েছে, কিন্তু আমাকে না। তাই আজ সব কথা খুলে বলবো। হুম, বল শুনি, কি এমন সত্য কথা যার কারণে একটা খুনির জন্য পাগল আমার বোন ঐশী? ওই দিন নিহান আর রিহান যখন তোমার বাসায়, নিহা আগেই চলে যায়, তারপর নিহান গেল। বাসার ভিতরে ঢুকতে নিহান একটা চিৎকার শুনতে পায়। সেখানে তোমার বোন। নিহা বলেছিল, ছেড়ে দেন আমাকে প্লিজ, কেউ আছো, আমাকে বাঁচাও। আওয়াজটা যেহেতু উপর থেকে আসছিল, নিহান দৌড়ে উপরে গেল। সেখানে নীলাপুর বেডরুমের সামনে যেতেই নিহান শুনছিল, রাজন ভাই বলেছিল এখানে কেউ নাই তোকে বাঁচানোর জন্য। তোর উপর আমার একটু একটু অধিকার আছে। রাজন ভাই জানতেন না যে নিহা একা আসে নাই, নিহানও এসেছে। নিহান বেডরুমের দরজা একটু ফাঁক করে বন্য পশুর মতো রাজনভাই তার কলিজার বোনের উপর আক্রমণ করছে। সাথে সাথে নিহান আস্তে করে দরজাটা খুললো। রাজনভাই তার উপস্থিতি টের পাবার আগেই চালাকি করে পরে থাকা নিহার ওড়না নিয়ে রাজনভাই গলায় পেঁচিয়ে দিল, আর রাগের মাথায় সেটাকে সিলিং ফ্যানে ঝুলিয়ে দিল একটানে। মুহূর্তের ভিতরে রাজনের দানবের মতো দেহটা লটকে গেল শূন্যে। নিহা নিজেকে গুছিয়ে বিছানার এক কোণে বসে পড়ল। হাঁটু এক করে কাঁপতে লাগলো। বলল, নিহান তুই বাড়ি যা। কোনো জবাব দিল না। যা বলছি, ধমক দিয়ে বলল। নিহা কেঁপে উঠল ভয়ে ভয়ে। সেখান থেকে রুম থেকে বেরিয়ে যাবে তখন নিহান আবার বলে, তোকে আমার কসম দিলাম এখানে যা হয়েছে কাউকে বলবি না। আমি যা বলবো সেটাই সবার সামনে, আর নিজের মতো করে মাথা তুলবি। নিহা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে কাঁদতে কাঁদতে চলে যায়। বারান্দায় বসে কাঁদছিল। এদিকে নিহান যখন দেখলো রাজন মারা গেছে, তারপর তার রাগ মিটছে না। অন্যার এক প্রান্তে তার হাত ধরে রাখলো, অন্য প্রান্ত দিয়ে রাজনের নাক পেট ঘুষি মারতে লাগলো। এদিকে নীলা আপু অনেককে নিয়ে স্কুল থেকে ফিরল। তিনি দেখেন নিহা তার বারান্দায় বসে কাঁদছে। কিরে তুই এখানে কাঁদছিস, আর এখানে এলি কেন? নিহা কোনো জবাব দিল না। দুবার জিজ্ঞাসা করার পর নীলা আপু শুনতে পেল বাসার ভিতরে কেউ একজন জিনিসপত্র খুব ভেঙে চুরমার করে দিচ্ছে, আর সাথে বলছে, কুত্তার বাচ্চা তুই এত বড় সহজে মরতে পারিস না, তুই আমার কলিজায় হাত দিয়েছিস। তাড়াহুড়ো করে নীলা আপু বাসার ভিতরে গেল। বেডরুমের দরজার সামনে যেতেই নীলা আপু থমকে পারে। নিজের স্বামী রাজনের খুন আপন ভাইয়ের হাতে, এটা দেখার পর
কে টিকে থাকতে পারে? ঐশী, নীলাপু ওই দিন যা দেখেছিল সব ভুল। যদি নীলাপু আরও 10 মিনিট আগে আসতো, তাহলে সে আজ নিহানকে খুনি বলতো না, বরং এটা বলতো যে নিহানের মতো ভাই আছে বলে আজ বোনেরা সুরক্ষিত।